আচ্ছা, আজকে আমরা সিকিউ সলভ করব। পরিবেশ রসায়ন অধ্যায়ের বেসিক অংশটুকু আমরা ইতিমধ্যে শেষ করে আসছি। তো এখন মোটামুটি আমাদের টিপিক্যাল যে সিকিউগুলো প্রতি বছর আসতে দেখা যায়, এগুলো আমরা কিছু সলভ করব। কেমন? শুরুতে দেখো ঢাকা বোর্ড 2023। আমাদের গ্রাফের একদিকে দেওয়া আছে হচ্ছে চাপ এটিএমে, আর উপরের দিকে দেওয়া আছে হচ্ছে চাপ এবং আয়তন। অ্যাভোগাড্রো রেখাটা আমাদের আহ, আমরা যখন পড়েছিলাম, তোমার আদর্শ গ্যাস সমীকরণ পড়েছিলাম, আদর্শ গ্যাস সমীকরণের জন্য এইসব রেখা আমরা পেয়েছি, তাই না? তো চাপ এবং এটা হচ্ছে পিবি, আয়তন এবং চাপের গুণফল। তো এখানে আমাদের বলছে এ গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিষ্ঠা করো। এ গ্যাস হচ্ছে কে, দেখতেই পাচ্ছ। এটা যেহেতু ফ্ল্যাট লাইন, তো আমরা বলেছিলাম যদি পি এর সাথে পিভি এর ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে অলওয়েজ, তো এটা হচ্ছে আমাদের কি বোঝায়, আদর্শ গ্যাস বোঝায়, তাই না? সেটা একটা আদর্শ গ্যাস সমীকরণের গ্রাফ, এবং এক্ষেত্রে এ গ্যাসটা হচ্ছে মূলত আদর্শ গ্যাস। তাহলে এ গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণটা মানে পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণটা তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এখানে আমরা বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই তিনটা সূত্রকে একসাথে করে দিলেই তো আমাদের এই সূত্রটা পাওয়া যায়, তাই না? তার মানে তোমাকে বয়লের সূত্রটাও লিখতে হবে। এই যে লিখো বয়লের সূত্রটা, আমাদের আয়তনটা চাপের ব্যস্তানুপাতিক। চার্লসের সূত্রটা লিখো, চাপ আয়তনের সমানুপাতিক। অ্যাভোগাড্রোর সূত্রটা লিখো, চাপ অনুসংখ্যার সমানুপাতিক। তিনটা সূত্রকে এক করে দিলে তুমি আদর্শ গ্যাস সমীকরণ পেয়ে যাবা, পি ইকুয়াল টু এনআরটি। শেষ। এরপরে বি এবং সি গ্যাসের আদর্শ আচরণ না করার কারণ ব্যাখ্যা করো। সো আমরা এমাগা বক্র থেকে দেখতে পাচ্ছি যে তোমার এটাকে না, আমরা জাস্ট অলওয়েজ একটা কথা বলেছিলাম যে তুমি উঠা নিচা এই শব্দটা অলওয়েজ মনে রাখবা। উঠা নিচা, এখানে উঠা মানে হচ্ছে উচ্চ তাপমাত্রা আর নিচা মানে হলো নিম্নচাপ। এই কন্ডিশনে উচ্চ তাপ এবং নিম্ন চাপে আমাদের সকল বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসে নিয়ে আচরণ করে। উতা এবং নিচা, উচ্চ তাপমাত্রা হতে হবে, নিম্ন চাপ হতে হবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি এ গ্যাসটা হচ্ছে তোমার আদর্শ গ্যাস, আর সি গ্যাসটা যেহেতু আমাদের এই তোমার আদর্শ গ্যাস রেখা বরাবর নাই, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে বাস্তব গ্যাস, এটাও বাস্তব গ্যাস। তবে যখন আমরা চাপটা কমায় আনছি, খেয়াল করো এদিকে গেলে চাপ কমবে না, একদম চাপ যখন জিরো, তখন নিচা মানে নিম্ন চাপে আদর্শ গ্যাসের মতো এটা ওভারল্যাপ করছে আদর্শ গ্যাসের কাছে, তার মানে এই নিম্ন চাপে এটা আদর্শ গ্যাসের মতো আচরণ করতেছে। তো আমরা এখানে তোমার এগুলো এভাবে এক্সপ্লেইন করবা, আমি মুখে যা যা বলছি, হ্যাঁ, উতা নিচা। এরপরে অলওয়েজ আদর্শ গ্যাসের স্বীকার্য দুটা বলে দিবা, এটা একদম মুখস্থ করে রাখো। এই তোমার ইয়াটা অনেক জায়গায় লাগবে, এই সেম আনসারটা তুমি অনেক জায়গায় বলতে পারবা, একই হিসাব নিকাশ অলওয়েজ, হ্যাঁ। তো অলওয়েজ স্বীকার্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে গ্যাসের আয়তনের তুলনায় প্রতিটি গ্যাসের আয়তন নগণ্য, মানে হচ্ছে আমরা আদর্শ গ্যাসের যে আয়তন সেটা প্রায় নাই বললেই চলে, গ্যাসের মোতায়েনের তুলনায় এটা কেমন, নগণ্য। আর গ্যাস সমূহের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, ঠিক আছে। তো এখন আমাদের এই জন্য আমাদের দুইটা তোমার ঠিক করতে হয়। লাইক আমরা আদর্শ গ্যাসের সমীকরণ কি পেয়েছি, পি ইকুয়াল টু এনআরটি না। তো এখানে আমাদের চাপের সংশোধন, একটা হচ্ছে আয়তনের সংশোধন, তাই না? তো চাপের সংশোধনে আমরা কি করি, চাপের সংশোধনে আমরা পি এর সাথে সামথিং কিছু যোগ করি। এই যে দেখো, চাপের সাথে আমরা পি এর সাথে এন স্কোয়ার ডিভাইড বাই ভি স্কোয়ার যোগ করব। আর আয়তনের সংশোধনে আমরা বি থেকে এন ভি পরিমাণ মাইনাস করব, ঠিক আছে। তো তুমি প্রথম যে ইয়াটা আছে আয়তনের যে আহ, স্বীকার্য, এই স্বীকার্য সে থেকে বি মাইনাস এন বিটা তুলে আনবা, এগুলো একটা রিডিং দিবা, হ্যাঁ, সব সিকিউতে একই। আর তোমার এই যে পি এর সাথে যে কিছু যোগ করবে, এটা চাপের সূত্র দ্বিতীয় পয়েন্ট থেকে তুলে আনবা, পি প্লাস এন স্কোয়ার ডিভাইডেড ভি স্কোয়ার। দেন আমাদের স্বাভাবিকভাবে এটা পি ভিজিকুয়াল টু এনআরটি মেনে চলবে না। যখনই তুমি এটা পি প্লাস এটা করবা, বি মাইনাস এন ভি করো, তখন এটা বাস্তবের সময় এই সূত্রটা মেনে চলবে। এইটাই হচ্ছে আমাদের মূল আনসার, হ্যাঁ। এবং এই সিকিউটা একটা টেমপ্লেট হিসেবে ধরো, তুমি এই সিকিউটা তুমি অনেকগুলো সিকিউর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা। একই রকম, হ্যাঁ, একই রকম সিকিউ আসবে। ফার্স্ট উঠা নিচে অ্যাপ্লাই করবা, তারপর হচ্ছে দুইটা স্বীকার্য অ্যাপ্লাই করবা, ঠিক আছে। এরপর আসো, এই ম্যাথটা আমাদের অনেক সময় আসে ঢাকা বোর্ড 2023। দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে
গ্যাস তৈরি করতেছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি, তার মানে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, বুঝাইতে যাচ্ছে তাই না, অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে যেহেতু এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড দিছো। আর মিথানল এবং PCl5 বিক্রিয়া করে তোমার এই এখানে ওয়েজটা সরবে, ওয়েজটা সরে গিয়ে এখান থেকে সিএল বসবে, হ্যাঁ। সো মিথাইল ক্লোরাইড এবং আমাদের POCl3 এবং একটা গ্যাস তৈরি হবে ভি, ঠিক আছে। তো আমাদের একটা চিত্রও দেওয়া আছে এখানে, খেয়াল করো। আমাদের এদিকে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আছে NH3, আর আমাদের এদিকে ভি গ্যাস আছে। এখন ভি গ্যাসটা মোস্ট প্রবাবলি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গ্যাসই হওয়ার কথা এটা, নাকি দেখি HCl হবে এটা, হুম, HCl। এই যে বিক্রিয়াগুলো করবা সমতাকরণ করে কোনটা বাকি আছে দেখবা HCl গ্যাস। আর এটা আগে থেকেই জানার কথা অবশ্য, কারণ কি আমরা এখানে এই যে অ্যামোনিয়া এবং HCl বিক্রিয়া করে এখানে সাদা দোয়া তৈরি করবে, বুঝছো। তো অ্যামোনিয়াম ক্লোরাইড নামক একটা সাদা দোয়া তৈরি হবে। অ্যামোনিয়াম ক্লোরাইডের জন্য ক্লোরিন দরকার, সেখানে Cl থাকতে হবে, সো HCl আর কি, অ্যামোনিয়াম না, NH4 এর জন্য হাইড্রোজেন লাগবে আর Cl তৈরি করার জন্য Cl লাগবে, তাহলে HCl বিক্রিয়া করবে মূলত, তাই না। তো এখানে আমরা এটা বুঝতে পারছি 70 সেন্টিমিটার তাদের মধ্যবর্তী দূরত্ব আছে। উদ্দীপকের গ্যাস দ্বয় কত দূরত্বে এসে মিলিত হবে, ঠিক আছে, মানে গ্যাস দ্বয় কত দূরত্বে এসে মিলিত হবে, খেয়াল করো। এটা মূলত একটা 5, হ্যাঁ, এটা একটা কি 5। 5-এর এক প্রান্তে তুমি কি দিছো, 5-এর এক প্রান্তে তুমি অ্যামোনিয়া দিলা NH3, আরেক প্রান্তে তুমি HCl গ্যাস দিলা, HCl গ্যাস দিলা, আরেক প্রান্তে HCl গ্যাস দিলা। এখন ধরো এখানে একটা চিপি আছে, এখানে চিপি আছে, চিপিটা তুমি খুলে দিলা, খুলে দিলে এটা বিক্রিয়া করা শুরু করবে, মানে HCl এদিক থেকে দৌড়ে আসবে, অ্যামোনিয়া এদিক থেকে দৌড়ে আসবে, দৌড়ে এসে এখানে কোনো এক জায়গায় তারা বিক্রিয়া করবে, বুঝছো। বিক্রিয়া করে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড নামক সাদা দোয়া তৈরি করবে। তো তোমার প্রশ্নটা এভাবেও আসতে পারে প্রশ্নে যে 5-এর কততম দূরত্বে সাদা দোয়া তৈরি হবে, প্রশ্নটা এভাবে আসতে পারে, হ্যাঁ। তো তোমাকে এখানে কত দূরত্বে মিলিত হবে এটা জানতে চাইছে, মানে কত দূরত্বে গিয়ে তারা বিক্রিয়াটা করবে, এক কথায়, কথা বুঝছো। তো খুবই সহজে আমরা ম্যাথটা করব, একটা জাস্ট অ্যাপ্লাই করব, খেয়াল করো। এখানে আমরা হচ্ছে এ গ্যাস মানে হচ্ছে অ্যামোনিয়া, আর এদিকে হচ্ছে বি গ্যাস মানে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 70 সেন্টিমিটার। আর ধরো এ গ্যাস থেকে এক্স দূরত্বে গিয়ে এ বিন্দুতে সি বিন্দুতে, ধরো এক্স থেকে এ গ্যাস থেকে এক্স দূরত্বে গিয়ে সি বিন্দুতে আমাদের এই গ্যাসটা মিলিত হবে, বুঝছো। তাহলে এ গ্যাস থেকে তোমার 70 এক্স মিটার দূরে, কত এক্স মিটার দূরে ধরলাম আমরা, সি বিন্দুতে গিয়ে আমাদের গ্যাসটা মিলিত হবে, আনসার বুঝিও। এবং টোটাল দূরত্ব কত দেওয়া আছে 70, তাহলে বলো বি থেকে সি এর দূরত্ব কত হবে, টোটাল 70 মাইনাস এক্স, তাই না। এই যে এখান থেকে এতটুকু বাদ দিলে, টোটাল থেকে এতটুকু বাদ দিলে তো আমরা এতটুকু পেয়ে যাচ্ছি, ওকে। তাহলে এটা হচ্ছে 70 মাইনাস এক্স। এখন তোমরা ব্যাপন হারের একটা সূত্র জানো কিন্তু, হ্যাঁ, ব্যাপন হারের একটা সূত্র, যে ব্যাপন হার গ্যাসের মোলার ভরের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা তো আমরা জানি, তাই না। আর ইনভার্সলি প্রপোর্শনাল উইথ রুট ওভার এম। এটা আমি একটা উদাহরণ দিয়ে বলেছি যে যার ভর যত বেশি সে দৌড়াইতে পারবে তত কম, মানে একজন অনেক বেশি ওজন আর একজন কম ওজন, কে বেশি দৌড়াইতে পারবে, যার ওজন কম। সো ব্যাপন হার আণবিক ভরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ওই জায়গা থেকে তুমি সূত্র পাবা R1/R2 ইজ ইকুয়াল টু রুট ওভার M2/M1, ওকে। এখানে M1/M2 দিলে এদিকে দিবে M2/M1, এই যেখানে RA/RB দিছো না, মানে এ গ্যাসের ব্যাপন হার ডিভাইড বাই বি গ্যাসের ব্যাপন হার, আর এদিকে দিবে MB ডিভাইড বাই MA, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক, ওকে। সো আমরা সূত্রটা বানালাম, ওকে। তাহলে RA/RB ইজ ইকুয়াল টু রুট ওভার MB/MA, তুমি ডিরেক্ট সূত্রটা মনে রাখতে পারো। এখন এই আর অফ এ কীভাবে বের করবা, ঠিক আছে। এম অফ বি এম অফ এ তো তুমি জানোই, হ্যাঁ। এ গ্যাসের আণবিক ভর জানো না, অ্যামোনিয়ার কত, অ্যামোনিয়া NH3 না। সো অ্যামোনিয়া আমাদের এদিকে কত 14, আর এদিকে হাইড্রোজেন 3, 17 হয়। আর বি গ্যাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড 35 প্লাস হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5, 36.5 গ্রাম, ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এখন আমরা আর এ কীভাবে বের করবো, আর বি কীভাবে বের করবো, মানে এ গ্যাসের তোমার ব্যাপন হার কীভাবে বের করবো, বি গ্যাসের ব্যাপন হার কীভাবে বের করবো, ঠিক আছে। দেখো ব্যাপন হার বের করতেছো তুমি, হ্যাঁ, তোমরা একটা সূত্র জানো না, এস ইজ ইকুয়াল টু বিটি, তাই না। এস ইকুয়াল টু বিটি একটা সূত্র জানো। বি সমান কি, বি সমান হচ্ছে S/T।
তো দেখো ব্যাক সমান কি ছিল, স্মরণ পরিবর্তনের হার না। সো এখানে তো স্মরণটা হচ্ছে মূলত আমরা ব্যাপন হিসেবে ধরতেছি, তো ব্যাপন পরিবর্তনের হার মানে ব্যাপন হার। সো আমরা এই সেম সিচুয়েশনটা মানে কতটুকু যাচ্ছে দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা তোমার ইয়াটা পেয়ে যাব, ব্যাপন হারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে খেয়াল করো এক এস কতটুকু দূরত্ব যাবে, এই যে এক্স দূরত্ব যাবে, তাহলে এস এর জায়গায় এক্স বাই টি সময় ধরো যে এটা মিলিত হবে, তাহলে এক্স বাই টি। এটা হচ্ছে এ গ্যাসের ব্যাপন হার আর অফ এ। সেমভাবে বি গ্যাসের ব্যাপন হার বের করো, এই টি সময়ে এটা যদি এতটুকু আসে আর বি গ্যাস 70 মাইনাস এক্স দূরত্ব আসবে, তার মানে 70 মাইনাস এক্স, এখানে এস এর মান কত 70 মাইনাস এক্স, কারণ এটা জানি আমরা 70 মাইনাস এক্স ধরলাম, তাহলে ডিভাইড বাই টি। তাহলে এটার ব্যাপন হার পেয়ে গেলা আর বি এর ব্যাপন হার পেয়ে গেলা, দুইটা বসায় দাও, এখান থেকে এক্স এর মান বের করে নিয়ে আসো। এই যে আমরা এটার মান বসাই দিলাম এক্স বাই টি, এটার মান বসাই দিলাম 70 বাই মাইনাস এক্স ডিভাইড বাই টি, এগুলো বসাই দিলাম, এখান থেকে এক্স এর মানটা ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসবা, তাহলে তুমি এক্স এর মান পেয়ে যাবা। মানে হচ্ছে এই যে আমাদের এক গ্যাস থেকে এত দূরত্বে গিয়ে তারা পরস্পরের সাথে মিলিত হবে। ওকে, বুঝছো কিনা বলো? নাহিমা বুঝে গেছে? জি। কাউসার? এরপর উদ্দীপকের গ্যাসদ্বয় কোন মতবাদ অনুসারে অম্লকারক হিসেবে বিবেচনা করা যায়? ঠিক আছে, আমাদের একদম আর্হেনিয়াস, তারপর হচ্ছে লুইস, তারপর হচ্ছে ব্রনস্টের যা যা পড়ছো সব এখানে আইডিয়া লাগবে। ওকে, তাহলে অম্লকারক হিসেবে আমরা এখানে কাকে কাকে পাচ্ছি, এখানে আমরা গ্যাস দুইটা পাচ্ছি, একটা হচ্ছে অ্যামোনিয়া মানে হচ্ছে যেটা ক্ষারক। কেন ক্ষারক বলবা, এটা তুমি যে তিনটা থিওরি পড়ছো ওই তিনটা আলোকে এটা এক্সপ্লেন করবা। আর হচ্ছে তুমি এসিএল পড়ছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে কেন তুমি অ্যাসিড বলছো এটাকে তুমি মানে থিওরি হিসেবে অ্যাপ্লাই করবা। কেমন? তো শুরুতে তো তুমি দেখতেই পাচ্ছ আমরা আর্হেনিয়াসের অ্যাসিড নামে কি জানি, এটা একদম ক্লিয়ারলি ধারণা রাখতে হবে। হ্যাঁ, আর্হেনিয়াস অ্যাসিড কাকে বলে, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিবে তাদেরকে বলবে অ্যাসিড, যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দিবে তাদেরকে বলবে ক্ষার, তাই না? সেখানে এসিএল এর মধ্যে এইচ তো পানির সাথে বিক্রিয়া করেই দেখো হাইড্রোজেন আয়ন দিয়ে দিচ্ছে, তাহলে সে সিম্পলি আর্হেনিয়াসের মধ্যে এটা কি হয়, আর্হেনিয়াসের মধ্যে এটা তোমার ইয়ে হয়, অ্যাসিড হয়, তাই না? আর্হেনিয়াসের মতোই তুমি এর সংখ্যাটা দিতে পারছো, এখানে আর কোনো থিওরি আনার দরকার আছে না। সো এটা আর্হেনিয়াসের মতো হয়ে গেছে, এখানে আর কোনো রকম পেঁচানোর দরকার নেই। তাহলে এসিএল পানি এবং এর সাথে বিক্রিয়া যদি হাইড্রোজেন আয়ন পাচ্ছ এবং আমরা জানি জলীয় দ্রবণে হাইড্রোজেন বা দিলেই তো এটা কী বলবে, আর্হেনিয়াস অ্যাসিড বলবা, সিম্পল। এখন আসো NH3, অ্যামোনিয়ারটা তুমি দেখেই বুঝতে পারবা। আমরা বলেছিলাম কি, যারা জলীয় দ্রবণে ইলেকট্রন দান করবে তাদেরকে কি বলবা, ক্ষার বলবা, তাই না? বা ইলেকট্রন যুদ্ধ দান করবে, এক কথায় জলীয় দ্রবণ হতে হবে এমন না, যারা ইলেকট্রন যুদ্ধ দান করবে NH3। NH3 এর মধ্যে একজনের মুক্তজোড়ী ইলেকট্রন আছে না? তো আমি ওই দিন একদম সামারি বলছিলাম যে যাদের মুক্তজোড়ী ইলেকট্রন থাকবে তারা চোখ বন্ধ করে লুইস ক্ষারক বা লুইস ক্ষার, যাদের অষ্টক অপূর্ণ থাকবে তারা লুইস অ্যাসিড, কোনো রকম কোনো কথা হবে না। ওকে, তাহলে এখানে যেহেতু তুমি ইয়া পাচ্ছ, মুক্তজোড়ী ইলেকট্রন পাচ্ছ, সুতরাং তারা লুইসের মধ্যে অ্যাসিড, তোমার ক্ষার। ওকে, কিন্তু এটাকে তুমি আর্হেনিয়াস ক্ষার বলতে পারবে না, কেন? আর্হেনিয়াসের শর্ত মতো তো ওয়েজ ত্যাগ করতে হবে, কিন্তু এটা তো মতো কোনো ওয়েজই নাই। কথা বুঝছো? সো এটা আমাদের কার মতে বলবো, লুইস তত্ত্ব মতে এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। ঠিক আছে, তার মানে একটা হচ্ছে আর্হেনিয়াস অ্যাসিড আর একটা হচ্ছে লুইস ক্ষার। ওকে, জাস্ট এগুলো একটা এক্সপ্লেন করে দিলে হয়ে যাবে উদাহরণ দিয়ে। হ্যাঁ, মূল পয়েন্ট হচ্ছে এটা। সেমভাবে তুমি অ্যামোনিয়াকে কিন্তু ব্রনস্টেটের মতেও এক্সপ্লেন করতে পারো, কারণ আমাদের ব্রনস্টেট থিওরি কি বলছে যে যারা জলীয় দ্রবণে প্রোটন দান করবে তারা হচ্ছে অ্যাসিড, যারা জলীয় দ্রবণ থেকে প্রোটন গ্রহণ করবে তারা হচ্ছে ক্ষার। তো অ্যামোনিয়া তো প্রোটন গ্রহণ করতে পারে, NH3 এর সাথে তুমি একটা প্রোটন দাও, NH4 তৈরি করবে সে। সো এটা একটা তোমার কি বলতে পারো, ব্রনস্টেট এর মতেও এটা ক্ষার বলতে পারো। কথা বুঝছো? সো দুইভাবে তুমি বলতে পারবে, সমস্যা নেই। লুইস এর মতেও এটা ক্ষার, ব্রনস্টেটের মতেও এটা ক্ষার। ওকে, এরপরে আসো রাজশাহী বোর্ড 2023। এখানে আমরা গ্যাস দেখতে পাচ্ছি, বি গ্যাস, সি গ্যাস, এটা একটা মেগা প্রক্র, এদিকে পি বা চাপ, এদিকে পিভি, 27 ডিগ্রি তাপমাত্রায় 11 গ্রাম গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। সো আমাদের এটা জাস্ট সিম্পলি একটা সূত্র আসবে। আর আমাদের এই ক্ষেত্রে বি গ্যাসটি চুনাপাথর দ্বারা বিজনের সৃষ্টি। হ্যাঁ দেখো, এখানে তোমাকে বিক্রিয়াটা কিন্তু পুরোপুরি দেয় নাই, বি গ্যাসটা আমাদের ডিরেক্ট বলে দিচ্ছে বি গ্যাসটি চুনাপাথরের বিজনে সৃষ্ট। সো এখানে আমরা চুনাপাথরের সংকেতটা লিখলাম
ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটা বিয়োজিত করো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, তার মানে আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। হ্যাঁ, তোমাকে কিন্তু এই লাইন থেকে বুঝে যেতে হবে যে এই লাইন থেকে তোমার কোন গ্যাস তৈরি হবে এটা বুঝতে হবে, ঠিক আছে? তো চুনা পাথর তুমি জানো ক্যালসিয়াম কার্বনেট, এখন ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত করলে তুমি দুইটা গ্যাস পাবে, একটা দুইটা উৎপাদ হয়, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন ডাইঅক্সাইডই তো গ্যাস আলটিমেটলি, তাই না? তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কথা বলছে। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কি বের করবা? গতিশক্তি বের করবা। তোমাকে বাকি সব ইনফো দেওয়া আছে এখানে। তাহলে দেখো আমাদের টেম্পারেচার দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে ক্যালভিনে নিবা। আণবিক বর্জনে কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম, আর ডব্লিউ তো 11 গ্রাম দেওয়া আছে। তাহলে 3/2 NR2 NRT, এন এর মান কত? W/m। হ্যাঁ, এন এর সূত্র W/m বসাই দিলা, বাকি সব তো জানো, বসাই দিলা, ঝুলে আসবে আনসারটা। ওকে, এরপর আসো এ গ্যাস থেকে BCD গ্যাসের বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো। আবারও আগের মতোই, হ্যাঁ, দুইটা স্বীকার্য লিখে দিবা, তারপর হচ্ছে উঠা নিচে অ্যাপ্লাই করে দিবা, ঠিক আছে? শুরুতে উঠা নিচে অ্যাপ্লাই করবা, মানে আমরা এখানে মানে গ্রাফটা এক্সপ্লেন করবা যে আমাদের এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস, তারপর সি গ্যাস, ডি গ্যাস, এ গ্যাস দেখতে পাচ্ছ, এটা আদর্শ গ্যাস, আর BCD এগুলা কেন তোমার ইয়া হইলো আমাদের বাস্তব গ্যাস, এগুলো এক্সপ্লেন করবা। তারপর হচ্ছে এরা উঠা নিচা, মানে নিচা নিম্ন চাপে যখনই আমরা চাপ কমাবো তখন এটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তারপর আমরা জানি দুইটা স্বীকার্য, একটা হচ্ছে কি, এই যে পাত্র আয়তনের তুলনায় গ্যাসের আয়তন অতি নগণ্য, আকর্ষণ বল নাই। দেন তুমি দুইটা থেকে দুইটা কথা নিয়ে আসবা, এই যে এখান থেকে নিয়ে আসবা ভি মাইনাস এন বিটা, আর এখানের সাথে নিয়ে আসবা পি প্লাস এন স্কোয়ার ডিভাইড বাই যেটা আছে ওইটা, ঠিক আছে, এন বি। এই যে এই কথাগুলো এখানে নিয়ে আসবা, ওই সিকিউটা ফলো করবা, যে কোনো একটা সিকিউ একদম পড়ে রাখবা ভালো মতো, ওইটা অ্যাপ্লাই করলে হবে ঘুরে ফিরে, ঠিক আছে? আর এখানে আমাদের আবার রাজশাহী বোর্ড 2023 একই ম্যাথ দিছে, খেয়াল করো, একদিকে দিছে অ্যামোনিয়া গ্যাস, আর দিকে দিয়েছে HCl। এখানে একটা জায়গা দেখতে পাচ্ছ, এর অবস্থান XY এর কোনটি নিকট হবে। আবারও একই কথা, তুমি এর অবস্থান বের করবা, মানে তারা কত দূরত্বে গিয়ে মিলিত হবে পরস্পরের সাথে, কত দূরত্বে গিয়ে বিক্রিয়া করবে, এটা বের করতে হবে। সো আমরা ধরলাম এক্স নামক গ্যাস থেকে, মানে অ্যামোনিয়া গ্যাস থেকে এটা দূরত্ব হচ্ছে এক্স, তাহলে বলো এটা কত হবে? 0.5 মাইনাস এক্স মিটার। ওকে, সো এখন আমরা জাস্ট বের করবো। সো আমরা জানি আরবি ডিভাইড বাই রুট ওভার এমবি বাই এম এ। সো আমরা এখন এ গ্যাসের ব্যাপন হার বের করবো কিভাবে? এক্স বাই বা এ বাই, এখানে এ ধরছে দূরত্বটা, অ্যাজ ইউ উইশ, তুমি যেটা ধরো মন চাই। তাহলে এখানে x/t বলবা, আর এখানে ওই যে আমাদের তোমার এই 0.5, এটা দূরত্ব কত? এটা দূরত্ব 0.5 মাইনাস এক্স না, সো ডিভাইডেড বাই টি, হ্যাঁ, S/t, ঠিক আছে? সো এটাই বসাই দিলে তুমি এক্স এর মান বের হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আনসার। এরপরে আবারও একই কথা, উদ্দীপকের যৌগটি লুইস ক্ষারক হিসেবে কাজ করলে অপরটি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে না কেন? হ্যাঁ, এখানে আমি অ্যান্সারটা বলে দিই। যৌগ দুটির মধ্যে একটা লুইস ক্ষারক, বলো কোনটা লুইস ক্ষারক? লুইস ক্ষারক হওয়ার শর্তে কি বললাম, এই যে অ্যামোনিয়ার মধ্যে তোমার কি আছে? মুক্তজুড়ি ইলেকট্রন আছে না? সো যে মুক্তজুড়ি ইলেকট্রনটা দান করতে পারবে তাকে তুমি লুইস ক্ষারক বলবা, তাহলে এটা লুইস ক্ষারক হয়ে গেল। কিন্তু HCl কে কেন লুইস অ্যাসিড বলতে পারবে না? বলো তো লুইস অ্যাসিড বলার শর্ত কি? লুইস অ্যাসিড বলার শর্তে কি বলে দিলাম? অবশ্যই সর্বশেষ কক্ষপথটা খালি থাকতে হবে। তুমি HCl কে এঁকে দেখো, HCl এর মধ্যে সর্বশেষ কক্ষপথটা খালি আছে কিনা, সেটাকে তুমি লুইস অ্যাসিড বলতে পারবে না। এটা আর্হেনিয়াসের মতো অ্যাসিড, এটা হচ্ছে আর্হেনিয়াস অ্যাসিড, কারণ সে জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করছে। শেষ, মানে সামারিটা তোমার যাতে একদম মাথায় ঢুকে যায়। হ্যাঁ, এবার তুমি নিজের ভাষায় যত মন চাই লিখো, 2-3 পৃষ্ঠা যা মন চাই লিখতে পারো। হ্যাঁ, একদম আর্হেনিয়াস অ্যাসিড কাকে বলে, লুইস অ্যাসিড কাকে বলে, লুইস ক্ষার কাকে বলে, ইচ্ছা মতো লিখতে পারবা 2 পৃষ্ঠা পড়ানোর জন্য। হ্যাঁ, উদাহরণ দাও কয়েকটা। এরপরে আসো আমরা আরেকটা ম্যাথ সলভ করি। কুমিল্লাপুর 2023, 0.745 গ্রাম, যেটা হচ্ছে ডব্লিউ এর মান দেওয়া আছে, আর এখানে আমাদের চাপটা দেওয়া আছে পি। এটা এই সিকিউটা সলভ করলে আমাদের ওদের সকল টাইপ কভার হয়ে যাবে অলমোস্ট। আর আমাদের ভি দেওয়া আছে আয়তন, আর টেম্পারেচার দেওয়া আছে, এসটিপি কন্ডিশন দেওয়া আছে। এখন এসটিপি মানে এখানে তোমাকে 2-3টা ইনফো দেওয়া আছে কিন্তু, এক হচ্ছে যে এডুকেশন সেলসিয়াস বলে দিছে, এক হচ্ছে 1 ATM বলে দিছে, তারপর হচ্ছে তোমাকে 22.4 লিটার বলে দিছে। 3টা ইনফো কিন্তু দেওয়া আছে এখানে, কেমন? এখানে এসটিপি দেওয়া মানে হচ্ছে তোমাকে 3টা ইনফো দেওয়া আছে, একটা হচ্ছে টেম্পারেচারের ভ্যালু দেওয়া আছে, একটা হচ্ছে চাপের ভ্যালু দেওয়া আছে, একটা হচ্ছে এক মোল আদর্শ গ্যাসের যে কোনো কিছুর আয়তন যে 22.4 লিটার এটাও দেওয়া আছে। ঘনত্ব দিয়ে দিয়েছে 1.75 গ্রাম পার লিটার। ওকে, তাহলে এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে ভি গ্যাস। ওকে, কি বের করতে বলছে? বলছে 30 ডিগ্রি তাপমাত্রায়, আচ্ছা, 2 লিটার আয়তনে এ এবং বি গ্যাস দিয়ে মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ কত? এই যে আমরা তোমার আংশিক চাপ সূত্রের মধ্যে ঢুকে যাব। হ্যাঁ, আংশিক চাপ সূত্র থেকে আমরা কি পাইছিলাম? P1 B1 ডিভাইড বাই T1, P2 B2 ডিভাইড বাই T2, মনে পড়ে? এই যে আমরা বয়লের সূত্র, চালসের সূত্র একসাথে করার পরে এই সূত্রটা পাই, P1 B1 P2 ডিভাইড বাই P2 B2 T2। তুমি চাইলে এ বি বাদ দাও, এ প্রাইম বি প্রাইম বাদ দাও, এগুলো দেখলে কেমন জানি লাগে। হ্যাঁ, P1 V1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু
P2V2 ডিভাইড বাই T2, মানে প্রথমটাকে 1 ধরবা, দ্বিতীয় পাত্রটাকে 2 ধরবা এক কথায়, ঠিক আছে? সো আমরা এক গ্যাসের জন্য দেখো যা যা দেওয়া আছে, যে চাপ দেওয়া আছে লিখবা, আর যেটা বললাম এগুলো কি আমরা অলওয়েজ এটিএমে কাজ করবো, হ্যাঁ, লিটার এটিএমে কাজ করবো। সো মিলিমিটার মার্কারিকে রাখতে পারবে না, এটা আমার 760 দ্বারা ভাগ করে এটিএমে নিয়ে যাবা, আর এটাকে লিটারে নিয়ে যাবা, 20 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিনে নিয়ে যাবা। আর আয়তন তো দেওয়া আছে, মিশ্রণ মানে মোট যোগ করার পরে যেটা পাবা এটা হচ্ছে 2, ঠিক আছে? যুক্ত মিশ্রণটা যোগ করার পরে যেটা পাবা এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন মানে 2। তাহলে মিশ্রণের জন্য এটা হচ্ছে বি প্রাইম দিয়ে ধরছে আর কি, এখানে তুমি 2 ধরতে পারো, আমি B2 ধরলাম এখানে। সো 2 লিটার, আর T2 এর মান দেওয়া আছে 303 ক্যালভিন। সেখান থেকে P2 এর মানটা বের করবা, ঠিক আছে? মানে আমাদের চাপের মাত্রা এটা মানে মিশ্রণ মোট চাপ বের করতে চাচ্ছে না। আমরা আগে প্রথম এ গ্যাসের জন্য বের করলাম এই যে তোমার চাপটা, সেমভাবে বি গ্যাসের জন্য বের করবা, মানে এই যে সেম কথা বি গ্যাসের জন্য বের করবা। সেটা আমাদের এই প্রাথমিক চাপ 1 এটিএম, এটাকে কি তোমার এসটিপি কন্ডিশন থেকে আমরা বের করছি, কিন্তু ডিরেক্ট দেওয়া নাই যে 1 এটিএম। তার মূল সংখ্যা 1 মূল ধরো, হ্যাঁ, যদি দেওয়া না থাকে 1 মূল ধরবা। আর এসটিপিতে 22.4 লিটার আয়তন আমরা বললাম, তারপর এসটিপিতে তাপমাত্রা 273 ক্যালভিন বলে দিলাম। এখন মিশ্রণ হলে 2 লিটার হবে, তারপর হচ্ছে এত সেমভাবে এখানে P2টা বের করবা, দুটা যোগ করে দিবা, শেষ, ঠিক আছে? এই হচ্ছে কথা। এখানে কঠিন কোনো সূত্রই নেই, হ্যাঁ, ফিজিক্সের চাইতে সহজ ম্যাথগুলা। এরপর 1 মিটার দৈর্ঘ্যের কাজ নলের দুই প্রান্তে এবং বি গ্যাস প্রবেশ করালে নলের ঠিক কোন জায়গায় গ্যাস জন্য মিলিত, আবার আগের মতো, হ্যাঁ, আগে যেটা করেছি ওইটাই, এই যে সেম ম্যাথ, তবে একটু ভিন্নতা দেওয়া আছে। মানে তোমার এই ম্যাথটা হচ্ছে আমরা আগে যেটা করলাম একটু আগে, এই যে এখানে তোমার অ্যামোনিয়া গ্যাস, এখানে HCl গ্যাস, এটা করলাম না একটু আগে, এই ম্যাথটা হচ্ছে হুবহু এটা। তবে এখানে তোমার একটা বিষয় মানে স্পেসিফিকলি বলা নাই, সেটা কি জানো? সেটা হচ্ছে আমরা আগের ম্যাথের মধ্যে তোমার এই যে আণবিক ভর পেয়ে গেছিলাম, হ্যাঁ, এখানে তোমার অ্যামোনিয়া বলে দিয়েছিল তোমাকে। সো অ্যামোনিয়া বলার জন্য তুমি এই যে আমাদের সূত্রের মধ্যে তুমি এম অফ এ এর মান পেয়ে গেছিলা, এম অফ বি এর মান পেয়ে গেছিলা রেডিমেড, হ্যাঁ, অ্যামোনিয়ার জন্য তুমি 17 গ্রাম, তারপর HCl এর জন্য 14.5 গ্রাম পেয়ে গেছিলা। কিন্তু এখানে তোমাকে ডিরেক্ট তো বলে নাই, এখানে এক প্রান্তে অ্যামোনিয়া, এই প্রান্তে কি অ্যামোনিয়া বলে দিছে, এই প্রান্তে HCl বলে দিছে, মানে গ্যাসের নামটা বলছে তোমাকে না। সো তোমাকে কষ্ট করে এম এর মানটা বের করতে হবে বা আণবিক ভরের মানটা বের করতে হবে। সো আমরা PV=NRT সূত্র জানি, আসো এক গ্যাসের জন্য আমরা আণবিক ভর বের করি, তাহলে PV=NRT সূত্র জানা আছে। সো আমরা এন এর মান, এন এর সূত্র কি জানি, এন মানে কি মূল সংখ্যা, মূল সংখ্যার সূত্র কি জানি W/M, ঠিক আছে? সেখানে আমরা এম এর মানটা বের করবো, সিম্পল, বাকি সব কিছু দেওয়া আছে, W এর মান দেওয়া আছে, তোমাকে আর এর মান দেওয়া আছে, 20 ডিগ্রি টেম্পারেচার দেওয়া আছে, চাপের ভ্যালু দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, সব জানা আছে, জাস্ট বের করবা। এরপরে বিঘেসের জন্য সেম, এখন বিঘেসের জন্য তুমি PV=NRT সূত্র দিলে হবে না, কারণ এখানে তোমাকে ঘনমাত্রা দেওয়া আছে, এবং ঘনমাত্রা তোমার এই যে ঘনত্ব এর সূত্র কি D=PM/RT, এটা পড়ছিলাম কিন্তু ফিজিক্সে পড়াইছি, রসায়নে পড়াইছি, D=PM/RT। সো D এর PM/RT হলে এম এর মানটা এই পাশে রাখো, ডি এর পাশে নিয়ে যাও, তাহলে M=DRT/P। সো এখানে ডি এর মান জানো, আর এর মান জানো, বাকি সব তো জানা আছে, বের করবা। দেন এবার তুমি আগের সূত্র সেম ভাবে ধরো যে গ্যাস থেকে এক্স দূরত্বে গিয়ে তারা পরস্পরের সাথে মিলিত হবে, তারপর তুমি আর আর A/RV ডিভাইড বাই MB/MA। সো এটার মান বসাও, এটার মান বসাও, এক্স এর মান বের করো, তোমার আনসার পেয়ে যাবা। বুঝছো কিনা এটা? নাহিমা বুঝছো? কাউসার, তোমার কথা বোঝা যায় না, খুবই স্লো। কুমিল্লা বোর্ড 2023। আমাদের আয়তন দেওয়া আছে, এখানে চাপ দেওয়া আছে এত এটিএম, আয়তন দেওয়া আছে V, টেম্পারেচার দেওয়া আছে, মোল সংখ্যা দেওয়া আছে, আয়তন চাপ দেওয়া আছে, তারপর হচ্ছে V দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, তারপর হচ্ছে মোল সংখ্যা দেওয়া আছে। এই যে আমাদের এখানে তোমার চাপ দেওয়া আছে, V দেওয়া আছে, T দেওয়া আছে, N দেওয়া আছে। বলতেছে উদ্দীপকের গ্যাসের একটি অণুর গতিশক্তি নির্ণয় করো। একটি অণুর গতিশক্তি বের করতে হবে, একটি অণুর, হ্যাঁ। সো আমাদের গ্যাসের দেখো অনেকগুলো অণু দেওয়া আছে এখানে, 0.25 মোল অণু, ঠিক আছে? আমরা একটি অণুর গতিশক্তি বের করব। সো আমাদের আগের সূত্রটাই E=3 ডিভাইড বাই 2 Na, হ্যাঁ, যে সূত্রটা জানি এটাই, মানে 3/2 এরকম ছিল, 3/2 RT ডিভাইড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো আর কি, ঠিক আছে? এটা ছিল। তো এটাকে আমরা একসাথে লিখলে এটা হয়, Na মানে হলো নাম্বার অফ অ্যাভোগাড্রো, ওকে? তো টি জানো 1200 ক্যালভিন, এটা তাপমাত্রাটাকে ক্যালভিন নিয়ে যাবে, অ্যাভোগাড্রোর সংখ্যা তো জানাই আছে, আর এর মান জানো, সিম্পলি বসা দিয়ে তুমি জুলে পেয়ে যাবে গতিশক্তিটা, ঠিক আছে? এরপর হচ্ছে VC গ্যাসের কোন শর্তে এক গ্যাসের আচরণ করবে, আবারও একই কথা। তুমি এটাকে চাইলে দুইভাবে অ্যান্সার করা যায়, আমি হলে এভাবে করতাম, এই যে যেটা বললাম উঠা নিচা,
এটাকে তুমি অ্যাপ্লাই করবা, গাণিতিকভাবে বিশ্লেষণ করো কিন্তু বলে নাই, কেমন? সো তুমি চাইলে এতটুকু করলে এখান থেকে করলেও ভুল হবে না আনসারটা। এখানে যদি গাণিতিকভাবে বলতো তাহলে তোমাকে এইগুলা এটা করতে হতো, বাট গাণিতিকভাবে তো বলে নাই। ঠিক আছে, আমি তারপর এটা দেখাই দিচ্ছি, কিন্তু তুমি চাইলে এভাবে করতে পারো, মানে উঠা নিচে অ্যাপ্লাই করবা, সিম্পল কথা। উঠা নিচা সহ আগের যে দুইটা আছে আমরা সূত্র পড়ছিলাম, ওই দুইটা সূত্র অ্যাপ্লাই করে দিবা, মানে দুইটা স্বীকার্য, উচ্চ তাপ নিম্ন চাপ। হ্যাঁ, এই যে এখানে দেখো, এই যে নিম্ন চাপ, তারপর হচ্ছে উচ্চ তাপ, উঠা নিচা, উঠা নিচা অ্যাপ্লাই করছে। এই যে ভি পি স্কোয়ার, এই তুমি পি এর সাথে কি যোগ করবা, বি এর থেকে কি মাইনাস করবা, এই দুইটা স্বীকার্য আবার অ্যাপ্লাই করবা, মানে আবার আগে সিকিউটা, কেমন? এখন ক্যালকুলেশনটা কীরকম করবা, বা ক্যালকুলেশন কী করার দরকার আছে তোমার? সিম্পলি আমরা জ্যাটের মানটা বের করব। দেখো, আমরা বলেছিলাম পিভি ইকুয়াল টু হয় এনআরটি, তাই না? এখানে তুমি যদি পিবিকে এনআরটি দ্বারা ভাগ করে দাও, মানে পিবিটাকে যদি এনআরটি দ্বারা ভাগ করে দাও, যেটা পাও সেটাই হচ্ছে জেড, মানে হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক, তাই না? তাহলে আমরা আদর্শ গ্যাসের বেলায় জানি সংকোচনশীলতা গুণাঙ্কের মান হয় 1, কারণ যেটাই পিবি ওটাই এনআরটি। সো পিবি বাই এনআরটি 1/1 ইজ ইকুয়াল টু 1 হবে, মানে আদর্শ গ্যাসের বেলায় সংকোচনশীলতার গুণাঙ্কের মান কি হবে? 1 হবে। সো এখানে তোমার কাজ হলো শুধুমাত্র জেটের মানটা বের করে দেখানো, আর কিছুই না। দেখো, এ গ্যাসের জন্য তুমি জেটের মান 1 পাবা, বি গ্যাসের জন্য 1 পাবা না, সি গ্যাসের জন্য 1 পাবা না। সিম্পল, এই কাজটা করাই দিছে তারা। হ্যাঁ, এর বাইরে আর কিছুই করে না, এখানে আর কিছু করারও নাই। ওকে, তো এখানে সব তো জানা আছে, তুমি জাস্ট পিবি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে পিবিকে এনআরটি দ্বারা ভাগ করে দিবা, মানে সংকোচনশীলতা গুণাঙ্কটা বের করতে পারো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, সংকোচনের সাথে গুণাঙ্ক বের করে ম্যাথটা করবা, আর বাকিটুকু তো বলে দিলাম, উঠা নিচা একমাত্র শর্ত। এরপরে যশোরপুর 2023 দেখো, এখানে আমাদের আবার হচ্ছে আদর্শ গ্যাস, সেটা হচ্ছে তোমার বাস্তব গ্যাস। বলতেছে কিউ গ্যাসের 30 ডিগ্রি তাপমাত্রায় নির্ণয় করো গতিশক্তি, আবারও গতিশক্তি বের করবা। এই কেস ইকুয়াল টু 3/2 এনআরটি। সো এখানে আমরা তোমার বের করবো, এই যে সব কিছু জানা আছে। হ্যাঁ, এক মোল গ্যাস, তারপর হচ্ছে আর এর মান জানো, টিটা জানো। সো গতিশক্তি বের করবা। আবার এটা আগের মতো, ভিন্ন হওয়ার কারণ কি, গ্রাফ ভিন্ন হওয়ার কারণ কি, ওই যে যেটা বললাম। আবারও এই প্রথম সিকিউটা দেখো, এটা প্রত্যেকটা সিকিউতে প্রায় এটা ফেস করতে হচ্ছে, ওই দুইটা স্বীকার্য। হ্যাঁ, একটা হচ্ছে উঠা নিচা, উঠা নিচা শুরুতে বলে দিবা, তারপর হচ্ছে দুইটা স্বীকার্য। হ্যাঁ, এই যে বি এর সূত্র বি মাইনাস এন বিতে নিয়ে আসবা, আরটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ারে ডিভাইড বাই ভি, এটা নিয়ে আসবা, কেমন? এটা দিয়ে তোমার ম্যাথ মিলে যাবে। আবারও আসছে আমাদের এই ম্যাথটা, তোমার কত দূরত্বে মিলিত হবে, এই টাইপের ম্যাথ। গ্যাসের মিশ্রণে মোট চাপ। আচ্ছা, এটা মোট চাপটা কীভাবে বের করবা? আগের মতোই আমাদের যেটা আমরা তোমার ডাল্টনের চাপের সূত্র থেকে পড়েছিলাম, যে তোমার প্রত্যেক গ্যাসের আংশিক চাপগুলো যদি যোগ করো, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল আংশিক চাপগুলো যোগ করো, গ্যাসের মোট চাপ এর মানে মোট চাপ এবং আয়তনের গুণফলের সমান হবে আলটিমেটলি। সো পিভি ইজ ইকুয়াল টু P1 V1 P2 V2, মানে মোট যদি চাপ বের করতে যাও ওই গ্যাসের, মানে এখানে দুইটা গ্যাস আছে ভিতরে, একটা হচ্ছে মিথেন গ্যাস, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। দুইটা যদি খোলা অবস্থায় থাকে, মানে স্টপ খোলা অবস্থায় না, তার মানে দুইটা পাত্র ইজ ইকুয়াল টু একটা পাত্র চিন্তা করবে এখন। কিন্তু একটা পাত্রের মধ্যে গ্যাস আছে কয়টা? দুইটা। সো এখন এই গ্যাসের জন্য P1 V1, এই গ্যাসের জন্য P2 V2 ইজ ইকুয়াল টু পিভি। সেখানে মোট চাপটা পিটা বের করবা, দেন ডিভাইড বাই বের করে এত এটিএম পাবা। তো এরপরে আমরা বের করলাম, মোট চাপটা বের করলাম। আমাদের বের করতে বলছে হচ্ছে মিশ্রণের 40 ডিগ্রি তাপমাত্রায়, তাহলে আমরা 40 ডিগ্রি তাপমাত্রা এখন বের করবো। আমরা কিন্তু কত ডিগ্রি তাপমাত্রা বের করলাম, এখন চাপটা বের হয়ে গেছে কিন্তু একবার চাপ, হ্যাঁ, চাপ বের করলাম কত ডিগ্রি তাপমাত্রায়, 25 ডিগ্রি তাপমাত্রায়। এখন আমরা সেম চাপটা 40 ডিগ্রি কত হবে সেটা বের করতে, তাহলে এখন মিশ্রণ মোট মোট তাপমাত্রা যদি আমরা 25 থেকে 40-এ নিয়ে যাই, তার মানে এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, আর এটা হচ্ছে P1। হ্যাঁ, এখন তুমি P2 বের করবা। সূত্র কি? P1/P2 ইজ ইকুয়াল টু ডিভাইড বাই T1/T2। সেখান থেকে তুমি P2টা বের করবা। ঠিক আছে, এখানে 3 বলছে, একই কথা, যেহেতু আমরা এখানে 1 2 ধরছে, এই জন্য এখানে 2 ধরছে, তুমি সমস্যা নেই ধরতে পারো। সেখানে P2টা বের করবা। হ্যাঁ, বাকি সব কিছুই একই। ঠিক আছে, আর ওই ম্যাথটা আগের মতো আমাদের গ্রাহামের তোমার ওই যে ব্যাপন হারের তুলনা করো, ব্যাপন এটাতে একদম সহজ, জাস্ট উদ্দীপকের ব্যাপন হারের তুলনা করো। তো আমরা যে ব্যাপন হারের সূত্র কি জানি, RA/RB ইজ ইকুয়াল টু MA/MB/MA, মানে এখানে তুমি এর জায়গায় মিথেন দিবা, বি এর জায়গায় কার্বন ডাইঅক্সাইড দিবা, আর এখানে উপরে কার্বন ডাইঅক্সাইড দিবা, নিচে মিথেন দিবা। সিম্পলি এখানে তুমি এর দুইটা পাশে রাখো, জাস্ট আণবিক বলগুলো বসায় দাও, এই যেটা সেটাই অ্যান্সার। 1.66, এর সাথে সহজ আর আছে ম্যাথ। এরপরে হচ্ছে এটা তো আরো সহজ, যে এ গ্যাসের তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, ভর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, বি গ্যাসের সব দেওয়া আছে, অনুসংখ্যা বের করতে হবে। এ গ্যাসের পিভি ইকুয়াল টু এনআরটি জানি। সো আমরা
n এর মান বের করলাম, হ্যাঁ, এত মোল। এখন আমরা জানি তোমার 1 মোলে থাকে 6.02 × 10⁻23 মানে অ্যাভোগাড্রোর সংখ্যা। তো এত মোলে কত থাকবে? সিম্পলি অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করে দিবা। কথা বুঝছো? এটা আলাদা কোনো সূত্রই না, হ্যাঁ? তুমি মূল সংখ্যা বের করতে পারছো। এখন তোমাকে বের করতে বলছে অনুসংখ্যা কত। তো এটাকে তুমি অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করে দিলে অনুসংখ্যা পেয়ে যাবে এক কথায়। কথা বুঝছো? সো এই কাজটা এখানে করলো। এ বলছে কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য দায়ী। এখানে অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য দায়ী কোনটা, এটার জন্য তোমাকে অবশ্যই আণবিক ভর বের করে কাজটা করতে হবে, ঠিক আছে? এখানে আমাদের একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে ইথিন। সো তোমার কাজ হলো মানে ম্যাথটা খুবই ইন্টারেস্টিং, হ্যাঁ? এখানে তুমি বোঝার ইয়া নাই, এই তোমার সহজে বুঝতে পারবে না যে ম্যাথের আনসার কি হবে। দেখো কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, তার মানে কি খেয়াল করো, তোমাকে গ্যাসটা আইডেন্টিফাই করতে হবে। কোনো গ্যাসকে আইডেন্টিফাই করার মানে পদ্ধতি কি, আমরা গ্যাসের আণবিক ভর দিয়ে তাকে আইডেন্টিফাই করতে পারি, কোনো গ্যাসের আণবিক ভর, হ্যাঁ? এখন তোমার মাথায় কয়েকটা বিষয় থাকবে, ওই গ্যাসটা কি হইতে পারে, ওই গ্যাসটা সালফিউরিক অ্যাসিড বা সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই টাইপের কোনো একটা গ্যাস তো হবেই, তাই না? এখন তুমি এই গ্যাস এবং বি গ্যাসের আণবিক ভরটা সামহাও বের করো এবং খেয়াল করো সালফার ডাইঅক্সাইড এই গ্যাসগুলোর সাথে মিলে কিনা। যেটা মিলে যাবে ওইটাই হচ্ছে তোমার আনসার, বুঝছো? তাহলে আমরা আণবিক ভরটা বের করবো। আবার ওই যে পি ইকুয়াল টু এনআরটি, এখান থেকে এম এর মানটা বের করবা ডব্লিউ/বি দিয়ে। তো এটা হচ্ছে তোমার 66 গ্রাম, যে 66 গ্রাম। আর আরেকটা হচ্ছে তা পি ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে 26 গ্রাম। সো যেটা 66 গ্রাম এটা হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড। সো এটাই হচ্ছে আমাদের আনসার। সালফার ডাইঅক্সাইড আমরা জানি আণবিক বিশেষের জন্য দায়ী। ওকে, আরেকটা ম্যাথ দেখো, চট্টগ্রাম বোর্ড 2023, 600 ml, এটা হচ্ছে 700 ml ভি, এটা হচ্ছে 2 এটিএম, এটা হচ্ছে 2.5 এটিএম, এটা হচ্ছে ডব্লিউ, এটা হচ্ছে ডব্লিউ দেওয়া আছে, দুইটা একসাথে করলা আয়তন 3 লিটার করলা। ওকে, আচ্ছা, তো বলতেছে 3 নং পাত্রে মিশ্রণের মোট চাপ কত হবে। তাহলে আমাদের পি বের করতে হবে, আবারও একই হিসাব, ওই যে P1 B1, P ইকুয়াল টু P1 B1 P2 B2, তার মানে P ইকুয়াল টু P1 B1 P2 B2। সো পি রাখবা, বি এর পাশে নিবা, বাকি সব তো জানা আছে, B1 জানা আছে, B2 জানা আছে, P1 জানা আছে, P2 জানা আছে, আনসার মান বসে দিলে আনসার, ঠিক আছে? এই কয়েকটা সূত্র বাদে এখানে আর আসার কিছুই নেই। আবারও গ্যাসের ব্যাপন হার বের করতে হবে। সো ব্যাপন হারের জন্য আমরা সূত্রটা এটাই জানি, আর অফ এ ডিভাইড বাই আর অফ বি ইজ ইকুয়াল টু √/mb/ma। এখন এমবি কীভাবে বের করবো? পি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়ে। এম এ কীভাবে বের করবো? পি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়ে। সিম্পল। ওকে, এই যে এম এ বের করবা, পি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়ে এমবি বের করবা, দেন ব্যাপন হারের সূত্রে বসাই দিবা, ঠিক আছে? বাকিগুলো সব কিছুই একই, হ্যাঁ? এখানে আর নতুন কোনো সিকি পাবা না তুমি। আণবিক ভর বের করো, এই যে তার মানে পি ইকুয়াল টু এনআরটি থেকে এম বের করবা। এই যে P1 B1 P2 B2 যেটা একটু আগে দেখলাম, এখনই দেখলাম। অনুসংখ্যা হিসাব করা, তার মানে পি ইকুয়াল টু এনআরটি মূল সংখ্যার সাথে অ্যাভোগাড্রো গুণ করে দিবা। এই আর কি, এর বাইরে আর কোনো ম্যাথ নাই, ঠিক আছে? আমাদের ইয়াদের সিকিউ শেষ। বলো যা করাইছে এগুলো বুঝছো কিনা? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, বুঝলে খুবই ভালো। হুম হুম, লাস্টে পরিবেশ রসায়নের লাস্ট ক্লাসে রেকর্ডেড ভিডিওটা ও দেই না এটা, না আচ্ছা দিয়ে দিব। জি ভাইয়া একটু দিয়ে দেন, ওইটা লাগবে একটু।